তার পরদিন একটা সোমালি কুলি দুপুরে তাঁবু থেকে ৩০০ গজের মধ্যে পাথরের ডিবিতে পাথর ভাঙতে গেল। সন্ধ্যায় সে আর ফিরে এলো না। সেই রাত্রেই রাত 10টার পরে শঙ্কর ইঞ্জিনিয়ার সাহেবের তাঁবু থেকে ফিরছে। লোকজন কেউ বড় একটা বাইরে নেই। সকাল সকাল যে যার ঘরে শুয়ে পড়েছে। কেবল এখানে ওখানে দু একটা নির্বাপিত প্রায় অগ্নিকুণ্ড। দূরে শেয়াল ডাকছে। শেয়ালের ডাক শুনলেই শঙ্করের মনে হয় যে বাংলাদেশের পানা গায়ে আছে। চোখ বুজে নিজের গ্রামটা ভাববার চেষ্টা করে। তাদের ঘরের কোণের সেই বিলিতি আমড়া গাছটা ভাববার চেষ্টা করে। আজও সে একবার থমকে দাঁড়িয়ে তাড়াতাড়ি চোখ বুঝল। কি চমৎকার লাগে! কোথায় সে? সেই তাদের গাঁয়ের বাড়ির জালনার কাছে তক্তপোষে শুয়ে। বিলিতি আমড়া গাছটার ডালপালা চোখ খুলতেই চোখে পড়বে। ঠিক দেখবে সে চোখ খুলে। শঙ্কর ধীরে ধীরে চোখ খুলল। অন্ধকার প্রান্তর। দূরে সেই বড় বাওবাব গাছটা অস্পষ্ট অন্ধকারে দৈত্যের মতো দাঁড়িয়ে আছে। হঠাৎ তার মনে হলো সামনের একটা ছাতার মতো গোল খড়ের নিচু চালার উপরে কি যেন একটা নড়ছে। পরক্ষণে সে ভয়ে ও বিস্ময়ে কাঠ হয়ে গেল। প্রকাণ্ড একটা সিংহ ঘরের চালে থাবা দিয়ে খুঁচিয়ে গর্ত করবার চেষ্টা করছে ও মাঝে মাঝে নাকটা চালার গর্তের কাছে নিয়ে গিয়ে কিসের যেন ঘ্রাণ নিচ্ছে। তার কাছ থেকে চালাটার দূরত্ব বড় জোর ২০ হাত। শঙ্কর বুঝল সে ভয়ানক বিপদগ্রস্ত। সিংহ চালার খড় খুঁচিয়ে গর্ত করতে ব্যস্ত। সেখান দিয়ে ঢুকে সে মানুষ নেবে। শঙ্করকে সে এখনো দেখতে পায়নি। তাঁবুর বাইরে কোথাও লোক নেই। সিংহের ভয়ে বেশি রাত্রে কেউ বাইরে থাকে না। নিজে সে সম্পূর্ণ নিরস্ত্র। এক গাছ লাঠি পর্যন্ত নেই হাতে। শঙ্কর নিঃশব্দে পিছু হটতে লাগলো ইঞ্জিনিয়ারের তাঁবুর দিকে, সিংহের দিকে চোখ স্থির রেখে। ১ মিনিট, ২ মিনিট। নিজের স্নায়ুমণ্ডলীর উপর যে তার এত কর্তৃত্ব ছিল তা এর আগে শঙ্কর জানত না। একটাও ভীতিসূচক শব্দ তার মুখ দিয়ে বেরোলো না, বা সে হঠাৎ পিছু ফিরে দৌড় দেবার চেষ্টাও করল না। ইঞ্জিনিয়ারের তাঁবুর পর্দা উঠিয়ে সে ঢুকে দেখলে সাহেব টেবিলে বসে তখনও কাজ করছে। সাহেব ওর রকম সকম দেখে বিস্মিত হয়ে কিছু জিজ্ঞেস করবার আগেই ও বলল, সাহেব, সিংহ। সাহেব লাফিয়ে উঠল। কই, কোথায়? বন্দুকের র্যাকে একটা 375 ম্যানলিকার রাইফেল ছিল। সাহেব সেটা নামিয়ে নিলে, শঙ্করকে আর একটা রাইফেল দিলে। দুজনে তাঁবুর পর্দা তুলে আস্তে আস্তে বাইরে এলো। একটু দূরেই কুলি লাইনের সেই গোল চালা, কিন্তু চালার উপর কোথায় সিংহ? শঙ্কর আঙুল দিয়ে দেখিয়ে বললে, এইমাত্র দেখে গেলাম স্যার, ওই চালার উপর সিংহ থাবা দিয়ে খোঁচাচ্ছে। সাহেব বললে, পালিয়েছে, জাগাও সবাইকে। একটু পরে তাঁবুতে মহা শোরগোল পড়ে গেল। লাঠি, সরকি, গাতি, মুগুর নিয়ে কুলির দল হল্লা করে বেরিয়ে পড়ল। খোঁজ খোঁজ চারিদিকে। খড়ের চালা সত্যি ফুটো দেখা গেল। সিংহের পায়ের দাগও পাওয়া গেল, কিন্তু সিংহ উধাও হয়েছে। আগুনের কুণ্ডে বেশি করে কাঠ ও শুকনো খড় ফেলে আগুন আবার জ্বালানো হলো। সেই রাত্রে অনেকেরই ভালো ঘুম হলো না। তাঁবুর বাইরেও বড় একটা কেউ রইল না।
শেষ রাত্রের দিকে শঙ্কর নিজের তাঁবুতে শুয়ে একটু ঘুমিয়ে পড়েছিল। একটা মহা শোরগোলের শব্দে তার ঘুম ভেঙে গেল। মাসাই কুলিরা সিম্বা সিম্বা বলে চিৎকার করছে। দুবার বন্দুকের আওয়াজ হলো। শঙ্কর তাঁবুর বাইরে এসে ব্যাপার জিজ্ঞেস করে জানলে সিংহ এসে আস্তাবলের একটা ভারবাহী অশ্বতরকে জখম করে গিয়েছে এইমাত্র। সবাই শেষ রাত্রে একটু ঝিমিয়ে পড়েছে, আর সেই সময়ে এই কাণ্ড। পরদিন সন্ধ্যার ঝোঁকে একটা ছোকরা কুলিকে তাঁবু থেকে 100 হাতের মধ্যে সিংহ নিয়ে গেল। দিন চারেক পর আর একটা কুলিকে নিলে বাউবাব গাছটার তলা থেকে। কুলিরা কেউ আর কাজ করতে চায় না। লম্বা লাইনে গাঁতিওয়ালা কুলিদের অনেক সময় খুব ছোট দলে ভাগ হয়ে কাজ করতে হয়। তারা তাঁবু ছেড়ে দিনের বেলাতেও বেশি দূর যেতে চায় না। তাঁবুর মধ্যে থাকাও রাত্রে নিরাপদ নয়। সকলের মনে ভয়, প্রত্যেকেই ভাবে এবার তার পালা। কাকে কখন নেবে কিচ্ছু স্থিরতা নেই। এই অবস্থায় কাজ হয় না। কেবল মাসাই কুলিরা অবিচলিত রইল। তারা জমকেও ভয় করে না। তাঁবু থেকে 2 মাইল দূরে গাঁতির কাজ তারাই করে। সাহেব বন্দুক নিয়ে দিনে 4-5 বার তাদের দেখাশোনা করে আসে। কত নতুন ব্যবস্থা করা হলো, কিছুতেই সিংহের উপদ্রব কমল না। অত চেষ্টা করেও সিংহ শিকার করা গেল না। অনেকে বলল, সিংহ একটা নয়, অনেকগুলো, কটা মেরে ফেলা যাবে? সাহেব বলল, মানুষ খেকো সিংহ বেশি থাকে না, এ একটা সিংহেরই কাজ। একদিন সাহেব শঙ্করকে ডেকে বললে, বন্দুকটা নিয়ে গাঁতিদার কুলিদের একবার দেখে আসতে। শঙ্কর বললে, সাহেব তোমার ম্যানলিকারটা দাও। সাহেব রাজি হলো। শঙ্কর বন্দুক নিয়ে একটা অশ্বতরে চড়ে রওনা হলো। তাঁবু থেকে মাইলখানেক দূরে এক জায়গায় একটা ছোট্ট জলা। শঙ্কর দূর থেকে জলাটা যখন দেখতে পেয়েছে তখন বেলা প্রায় 3টে। কেউ কোনো দিকে নেই। রোদের ঝাঁঝ মাঠের মধ্যে তাপ তরঙ্গের সৃষ্টি করেছে। হঠাৎ অশ্বতর থমকে দাঁড়িয়ে গেল। আর কিছুতেই সেটা এগিয়ে যেতে চায় না। শঙ্করের মনে হলো জায়গাটার দিকে যেতে অশ্বতরটা ভয় পাচ্ছে। একটু পরে পাশের ঝোপে কি যেন একটা নড়ল, কিন্তু সেদিকে চেয়ে সে কিছু দেখতে পেল না। সে অশ্বতর থেকে নামলো, তবু অশ্বতর নড়তে চায় না। হঠাৎ শঙ্করের শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল। ঝোপের মধ্যে সিংহ তার জন্য ওত পেতে বসে নেই তো? অনেক সময় এরকম হয়, সে জানে। সিংহ পথের পাশে ঝোপঝাড়ের মধ্যে লুকিয়ে অনেক দূর পর্যন্ত নিঃশব্দে তার শিকারের অনুসরণ করে। নির্জন স্থানের সুবিধে বুঝে তার ঘাড়ের উপর লাফিয়ে পড়ে। যদি তাই হয়, শঙ্কর অশ্বতর নিয়ে আর এগিয়ে যাওয়া উচিত বিবেচনা করল না। ভাবলে তাঁবুতে ফিরে যায়। সে সবে তাঁবুর দিকে অশ্বতরের মুখটা ফিরিয়েছে, এমন সময় আবার ঝোপের মধ্যে কি একটা নড়ল। সঙ্গে সঙ্গে ভয়ানক সিংহ গর্জন এবং একটা ধূসর বর্ণের বিরাট দেহ সশব্দে অশ্বতরের উপর এসে পড়ল। শঙ্কর তখন হাত চারেক এগিয়ে আছে। সে তখনই ফিরে দাঁড়িয়ে বন্দুক উঁচিয়ে উপড়ি উপড়ি 2বার গুলি করল। গুলি লেগেছে কিনা বোঝা গেল না, কিন্তু তখন অশ্বতরটি মাটিতে লুটিয়ে পড়েছে। ধূসর বর্ণের জানোয়ারটা পলাতক। শঙ্কর পরীক্ষা করে দেখলে অশ্বতরের কাঁধের কাছে অনেকটা মাংস ছিন্ন ভিন্ন। রক্তে মাটি ভেসে যাচ্ছে। যন্ত্রণায় সে ছটফট করছে। শঙ্কর এক গুলিতে তার যন্ত্রণার অবসান করলে। তারপর সে তাঁবুতে ফিরে এলে। সাহেব বললে, সিংহ নিশ্চয়ই জখম হয়েছে। বন্দুকের গুলি যদি গায়ে লাগে তবে দস্তুর মতো জখম তাকে হতেই হবে। কিন্তু গুলি লেগেছিল তো? শঙ্কর বললে, গুলি লাগালাগির কথা সে বলতে পারে না। বন্দুক ছুঁড়েছিল, এই মাত্র কথা।
লোকজন নিয়ে খোঁজাখুঁজি করেও 2-3 দিনেও কোনো আহত বা মৃত সিংহের সন্ধান কোথাও পাওয়া গেল না। জুন মাসের প্রথম থেকে বর্ষা নামল, কতকটা সিংহের উপদ্রবের জন্য, কতকটা বা জলাভূমির সান্নিধ্যের জন্য জায়গাটা অস্বাস্থ্যকর হওয়ায় তাঁবু ওখান থেকে উঠে গেল। শঙ্করকে আর কনস্ট্রাকশন তাঁবুতে থাকতে হলো না। কিসুমু থেকে প্রায় 30 মাইল দূরে একটা ছোট্ট স্টেশনে সে স্টেশন মাস্টারের কাজ পেয়ে জিনিসপত্র নিয়ে সেখানেই চলে গেল। নতুন পথ পেয়ে উৎফুল্ল মনে শঙ্কর যখন স্টেশনটাতে সে নামল, তখন বেলা 3টে হবে। স্টেশন ঘরটা খুব ছোট, মাটির প্ল্যাটফর্ম আর স্টেশন ঘরের আশপাশ কাঁটা তারের বেড়া দিয়ে ঘেরা। স্টেশন ঘরের পিছনে তার থাকবার কোয়ার্টার, পায়রার খোপের মতো ছোট। যে ট্রেনখানা তাকে বহন করে এনেছিল সেখানা কিসুমুর দিকে চলে গেল। শঙ্কর যেন অকুল সমুদ্রে পড়ল। এত নির্জন স্থান সে জীবনে কখনো কল্পনা করেনি। এই স্টেশনে সেই একমাত্র কর্মচারী, একটা কুলি পর্যন্ত নেই। সেই কুলি, সেই পয়েন্টসম্যান, সেই সব। এরকম ব্যবস্থার কারণ হচ্ছে এই যে এসব স্টেশন এখনো মোটেই আয়কর নয়, এর অস্তিত্ব এখনো পরীক্ষা সাপেক্ষ। এদের পিছনে রেল কোম্পানি বেশি খরচ করতে রাজি নয়। একখানি ট্রেন সকালে, একখানি এই গেল, আর সারা দিন রাত্রে ট্রেন নেই। সুতরাং তার হাতে প্রচুর অবসর আছে। চার্জ বুঝে নিতে হবে, হেই একটু কাজ। আগের স্টেশন মাস্টারটি গুজরাটি, বেশ ইংরেজি জানে। সে নিজের হাতে চা করে নিয়ে এলো। চার্জ বোঝাবার বেশি কিছু নেই। গুজরাটি ভদ্রলোক তাকে পেয়ে খুব খুশি। ভাবে বোধ হলো সে কথা বলবার সঙ্গী পায়নি অনেক দিন। দুজনে প্ল্যাটফর্মে এদিক ওদিক পায়চারি করল। শঙ্কর বললে, আচ্ছা, কাঁটা তারের বেড়া দিয়ে ঘেরা কেন? গুজরাটি ভদ্রলোকটি বললে, ও কিছু নয়, নির্জন জায়গা তো তাই। শঙ্করের মনে হলো কি একটা কথা লোকটা গোপন করে গেল। শঙ্করও আর পিড়াপিড়ি করল না। রাত্রে ভদ্রলোক রুটি গড়ে শঙ্করকে খাবার নিমন্ত্রণ করলে। খেতে বসে হঠাৎ লোকটি চেঁচিয়ে উঠল, এই যা, ভুলে গিয়েছি। কি হলো? খাবার জল নেই মোটে, ট্রেন থেকে নিতে একদম ভুলে গিয়েছি। সে কি, এখানে জল কোথাও পাওয়া যায় না? কোথাও না। একটা কুয়ো আছে, তার জল বেজায় তেতো আর কষা। সে জলে বাসন মাজা ছাড়া আর কোনো কাজ হয় না। খাবার জল ট্রেন থেকে দিয়ে যায়। হ্যাঁ, বেশ জায়গা বটে, খাবার জল নেই, মানুষজন নেই। এখানে স্টেশন করেছে কেন শঙ্কর বুঝতে পারল না। পরদিন সকালে ভূতপূর্ব স্টেশন মাস্টার চলে গেল। শঙ্কর পড়ল একা। নিজের কাজ করে, রাঁধে, খায়, ট্রেনের সময় প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়ায়। দুপুরে বই পড়ে কি বড় টেবিলটাতে শুয়ে ঘুমোয়। বিকেলের দিকে ছায়া পড়লে প্ল্যাটফর্মে পায়চারি করে। স্টেশনের চারধার ঘিরে ধু ধু সীমাহীন প্রান্তর, দীর্ঘ ঘাসের বন, মাঝে ইউকা বাবলা গাছ, দূরে পাহাড়ের সারি, সারা চক্র বাল জুড়ে। ভারী সুন্দর দৃশ্য। গুজরাটি লোকটি ওকে বারণ করে গিয়েছিল, একা যেন এইসব মাঠে সে না বেড়াতে বার হয়। শঙ্কর জিজ্ঞেস করেছিল, কেন বলুন তো? সে প্রশ্নের সন্তোষজনক উত্তর গুজরাটি ভদ্রলোকটির কাছ থেকে পাওয়া যায়নি, কিন্তু তার উত্তর অন্যদিক থেকে সে রাত্রেই মিলল। রাত বেশি না হতেই আহারাদি সেরে শঙ্কর স্টেশন ঘরে বাতি জ্বালিয়ে বসে ডায়েরি লিখছে। স্টেশন ঘরেই সে শোবে। সামনের কাঁচ বসানো দরজাটি বন্ধ আছে, কিন্তু আগল দেওয়া নেই। কিসের শব্দ শুনে সে দরজার দিকে চেয়ে দেখে, দরজার ঠিক বাইরে কাচে নাক লাগিয়ে প্রকাণ্ড সিংহ। শঙ্কর কাঠের মতো বসে রইল।
দরজা একটু জোর করে ঠেললেই খুলে যাবে। এদিকে সেও সম্পূর্ণ নিরস্ত্র। টেবিলের ওপর কেবল কাঠের রুলটা মাত্র আছে। সিংহটা কিন্তু কৌতুকের সঙ্গে শঙ্কর ও টেবিলের কেরোসিন বাতিটার দিকে চেয়ে চুপ করে দাঁড়িয়ে রইল। খুব বেশিক্ষণ ছিল না, হয়তো মিনিট 2, কিন্তু শঙ্করের মনে হলো সে আর সিংহটা কতকাল পরস্পরের দিকে চেয়ে দাঁড়িয়ে আছে। তারপর সিংহ ধীরে ধীরে অনাসক্তভাবে দরজা থেকে সরে গেল। শঙ্কর হঠাৎ যেন চেতনা ফিরে পেল। সে তাড়াতাড়ি গিয়ে দরজার আগলটা তুলে দিল। এতক্ষণে সে বুঝতে পারল স্টেশনের চারিদিকে কাঁটা তারের বেড়া কেন। কিন্তু শঙ্কর একটু ভুল করেছিল। সে আংশিকভাবে বুঝেছিল মাত্র, বাকি উত্তরটা পেতে 2-1 দিন বিলম্ব ছিল। সেটা এলো অন্য দিক থেকে। পরদিন সকালের ট্রেনের গার্ডকে সে রাত্রের ঘটনা বলল। গার্ড লোকটি ভালো, সব শুনে বললে, এসব অঞ্চলের সর্বত্রই এমন অবস্থা। এখান থেকে 12 মাইল দূরে তোমার মতো আর একটা স্টেশন আছে, সেখানেও এই দশা। এখানে তো যে কাণ্ড। সে কি একটা কথা বলতে যাচ্ছিল, কিন্তু হঠাৎ কথা বন্ধ করে ট্রেনে উঠে বসে পড়ল। যাবার সময় চলন্ত ট্রেন থেকে বলে গেল, বেশ সাবধানে থেকো সর্বদা। শঙ্কর চিন্তিত হয়ে পড়ল। এরা কি কথাটা চাপা দিতে চায়? সিংহ ছাড়া আর কিছু আছে নাকি? যাই হোক, সেদিন থেকে শঙ্কর প্ল্যাটফর্মে, স্টেশন ঘরের সামনে রোজ আগুন জ্বালিয়ে রাখে। সন্ধ্যার আগেই দরজা বন্ধ করে স্টেশন ঘরে ঢোকে। অনেক রাত পর্যন্ত বসে পড়াশোনা করে বা ডায়েরি লেখে। রাত্রের অভিজ্ঞতা বড় অদ্ভুত। বিস্তৃত প্রান্তরে ঘন অন্ধকার নামে। প্ল্যাটফর্মের ইউকা গাছটার ডালপালার মধ্য দিয়ে রাত্রির বাতাস বেঁধে কেমন একটা শব্দ হয়। মাঠের মধ্যে প্রহরে প্রহরে শেয়াল ডাকে। একদিন গভীর রাতে দূরে কোথাও সিংহের গর্জন শুনতে পাওয়া যায়। অদ্ভুত জীবন। ঠিক এই জীবনই সে চেয়েছিল। এ তার রক্তে আছে। এই জনহীন প্রান্তর, এই রহস্যময়ী রাত্রি, অচেনা নক্ষত্রে ভরা আকাশ, এই বিপদের আশঙ্কা, এই তো জীবন। নিরাপদ শান্ত জীবন নিরীহ কেরানির হতে পারে, তার নয়। সেদিন বিকেলের ট্রেন রওনা করে দিয়ে সে নিজের কোয়ার্টারের রান্নাঘরে ঢুকতে যাচ্ছে, এমন সময় খুঁটির গায়ে কি একটা দেখে সে 3 হাত লাফ দিয়ে পিছিয়ে এলো। প্রকাণ্ড একটা হলদে খরিস গোখরো তাকে দেখে ফনা উদ্যত করে খুঁটি থেকে প্রায় 1 হাত বাইরে মুখ বাড়িয়েছে। আর 2 সেকেন্ড পরে যদি শঙ্করের সেদিকে চোখ পড়ত, তাহলে না, এখন সাপটাকে কি করে মারা যায়? কিন্তু সাপটা পর মুহূর্তেই খুঁটি বেয়ে উপরের খড়ের চালের মধ্যে লুকিয়ে পড়ল। বেশ কাণ্ড বটে। ওই ঘরে গিয়ে শঙ্করকে এখন ভাত রাঁধতে বসতে হবে। এ সিংহ নয় যে দরজা বন্ধ করে আগুন জ্বেলে রাখবে। খানিকটা ইতস্তত করে শঙ্কর অগত্যা রান্নাঘরে ঢুকল এবং কোনো রকমে তাড়াতাড়ি রান্না সেরে সন্ধ্যা হবার আগেই খাওয়া দাওয়া সাঙ্গ করে সেখান থেকে বেরিয়ে স্টেশন ঘরে এলো। কিন্তু স্টেশন ঘরেই বা বিশ্বাস কি? সাপ কখন কোন ফাঁক দিয়ে ঘরে ঢুকবে তাকে কি আর ঠেকিয়ে রাখা যাবে? পরদিন সকালের ট্রেনের গার্ডের গাড়ি থেকে একটা নতুন কুলি তার রসদের বস্তা নামিয়ে দিতে এলো। সপ্তাহে 2 দিন মোমবাসা থেকে চাল আর আলু রেল কোম্পানি এইসব নির্জন স্টেশনের কর্মচারীদের পাঠিয়ে দেয়। মাসিক বেতন থেকে এর দাম কেটে নেওয়া হয়। যে কুলিটা রসদের বস্তা নামিয়ে দিতে এলো সে ভারতীয়, গুজরাট অঞ্চলে বাড়ি। বস্তাটা নামিয়ে নিয়ে সে কেমন যেন অদ্ভুতভাবে চাইল শঙ্করের দিকে, এবং পাছে শঙ্কর তাকে কিছু জিজ্ঞেস করে এই ভয়েই যেন তাড়াতাড়ি গাড়িতে গিয়ে উঠে পড়ল।
হুলির সে দৃষ্টি শঙ্করের চোখ এড়ায়নি। কি রহস্য জড়িত আছে এই জায়গাটার সঙ্গে? কেউ তা ওর কাছে প্রকাশ করতে চায় না। প্রকাশ করা যেন বারণ আছে। ব্যাপার কি? দিন 2 পরে ট্রেন পাশ করে সে নিজের কোয়ার্টারে ঢুকতে যাচ্ছে, আর একটু হলে সাপের ঘাড়ে পা দিয়েছিল আর কি। সেই খরিশ গোখুরা সাপ। পূর্বদৃষ্ট সাপটাও হতে পারে। নতুন একটা যে নয় তারও কোনো প্রমাণ নেই। শঙ্কর সেই দিন স্টেশন ঘর, নিজের কোয়ার্টার ও চারধারের জমি ভালো করে পরীক্ষা করে দেখলে সারা জায়গায় মাটিতে বড় বড় গর্ত। কোয়ার্টারের উঠোনে, রান্নাঘরের দেওয়ালে, কাঁচা প্ল্যাটফর্মের মাঝে মাঝে সর্বত্র গর্ত ও ফাটল আর ইঁদুরের মাটি। তবুও সে কিছু বুঝতে পারলে না। একদিন সে স্টেশন ঘরে ঘুমিয়ে আছে। রাত অনেক, ঘর অন্ধকার। হঠাৎ শঙ্করের ঘুম ভেঙে গেল। 5টা ইন্দ্রিয়ের বাইরে আর একটা কোনো ইন্দ্রিয় যেন মুহূর্তের জন্য জাগরিত হয়ে উঠে তাকে জানিয়ে দিল সে ভয়ানক বিপদে পড়বে। ঘোর অন্ধকার। শঙ্করের সমস্ত শরীর যেন শিউরে উঠল। টর্চটা হাতড়ে পাওয়া যায় না কেন? অন্ধকারের মধ্যে একটা কিসের যেন অস্পষ্ট শব্দ হচ্ছে ঘরের মধ্যে। হঠাৎ টর্চটা তার হাতে ঠেকল এবং কলের পুতুলের মতো সে সামনের দিকে ঘুরিয়ে টর্চটা জ্বালল। সঙ্গে সঙ্গেই সে ভয়ে বিস্ময়ে কাঠ হয়ে টর্চটা ধরে বিছানার ওপরেই বসে রইল। দেওয়াল ও তার বিছানার মাঝামাঝি জায়গায় মাথা উঁচু করে তুলে ও টর্চের আলো পড়ার দরুন সাময়িকভাবে আলো আঁধারি লেগে থ হয়ে আছে আফ্রিকার ক্রূর ও হিংস্রতম সাপ, কালো মাম্বা। ঘরের মেঝে থেকে সাপটা প্রায় 2.5 হাত উঁচু হয়ে উঠেছে। এটা এমন কিছু আশ্চর্য নয় যখন ব্ল্যাক মাম্বা সাধারণত মানুষকে তাড়া করে বা তার ঘাড়ে ছোবল মারে। ব্ল্যাক মাম্বার হাত থেকে রেহাই পাওয়া একরকম পুনর্জন্ম, তাও শঙ্কর শুনেছে। শঙ্করের একটা গুণ বাল্যকাল থেকেই আছে। বিপদে তার সহজে বুদ্ধিভ্রংশ হয় না, আর তার স্নায়ুমণ্ডলীর উপর সে ঘোর বিপদেও কর্তৃত্ব বজায় রাখতে পারে। শঙ্কর বুঝলে হাত যদি তার একটু কেঁপে যায় তবে সে মুহূর্তে সাপটার চোখ থেকে আলো সরে যাবে। সেই মুহূর্তেই ওর আলো আধারিটা কেটে যাবে ও তখনই সে আক্রমণ করবে। সে বুঝল তার আয়ু নির্ভর করছে এখন দৃঢ় ও অকম্পিত হাতে টর্চটা সাপের চোখের দিকে ধরে থাকার উপর। কিন্তু টর্চটা যদি একটু এদিক ওদিক সরে যায়? শঙ্কর টর্চ ধরেই রইল। সাপটার চোখ দুটো জ্বলছে যেন দুটো আলোর দানার মতো। কি ভীষণ শক্তি ও রাগ প্রকাশ পাচ্ছে চাবুকের মতো খাড়া উদ্যত তার কালো মিশমিশে সরু দেহটাতে। শঙ্কর ভুলে গেছে চারপাশের সব আসবাবপত্র, আফ্রিকা, দেশটা, তার রেলে চাকরি, মোম্বাসা থেকে কিসুমু লাইনটা, তার দেশ, তার মা বাবা। সমস্ত জগৎটা শূন্য হয়ে গিয়ে সামনের ওই দুটো জলজল আলোর দানায় পরিণত হয়েছে। তার বাইরে শূন্য, অন্ধকার, মৃত্যুর মতো শূন্য, প্রলয়ের পরের বিশ্বের মতো অন্ধকার। সত্য কেবল এই, মহাহিংস্র উদ্যত ফনা মাম্বা, যেটা প্রত্যেক ছোবলে 1,500 মিলিগ্রাম তীব্র বিষ ক্ষতস্থানে ঢুকিয়ে দিতে পারে এবং দেবার জন্য ওত পেতে রয়েছে। শঙ্করের হাত ঝিমঝিম করছে, আঙুল অবশ হয়ে আসছে। কনুই থেকে বগল পর্যন্ত হাতের যেন কোনো সার নেই। কতক্ষণ সে আর টর্চ ধরে থাকবে? আলোর দানা দুটো হয়তো সাপের চোখ নয়, জোনাকি পোকা কিংবা নক্ষত্র, কিংবা টর্চের ব্যাটারির তেজ কমে আসছে না? সাদা আলো যেন হলদে ও নিস্তেজ হয়ে আসছে না? কিন্তু জোনাকি পোকা বা নক্ষত্র দুটো তেমনি জ্বলছে। রাত না দিন,
ভোর হবে না সন্ধ্যা হবে। শঙ্কর নিজেকে সামলে নিলে। ওই চোখ দুটোয় জ্বালাময়ী দৃষ্টি যেন তাকে মোহগ্রস্ত করে তুলেছে। সে সজাগ থাকবে। এ তেপান্তরের মাঠে চেঁচালেও কেউ কোথাও নেই সে জানে। তার নিজের স্নায়ুমণ্ডলীয় দৃঢ়তার ওপর নির্ভর করছে তার জীবন। কিন্তু সে পারছে না, যে হাত যেন টনটন করে অবশ হয়ে আসছে। আর কতক্ষণ সে টর্চ ধরে থাকবে? সাপে না হয় ছোবল দিক, কিন্তু হাতখানা একটু নামিয়ে সে আরাম বোধ করবে এখন। তারপরই ঘড়িতে টং টং করে 3টে বাজল। ঠিক রাত 3টে পর্যন্তই বোধ হয় শঙ্করের আয়ু ছিল, কারণ 3টে বাজবার সঙ্গে সঙ্গেই তার হাত কেঁপে উঠে নড়ে গেল। সামনের আলোর দানা দুটো গেল নিভে। কিন্তু সাপ কই? তাড়া করে এলো না কেন? পরক্ষণেই শঙ্কর বুঝতে পারল সাপটাও সাময়িক মোহগ্রস্ত হয়েছে তারই মতো। এই অবসর বিদ্যুতের চেয়েও বেগে সে টেবিল থেকে এক লাফ মেরে অন্ধকারের মধ্যে দরজার আগল খুলে ফেলে ঘরের বাইরে গিয়ে দরজাটা বাইরে থেকে বন্ধ করে দিল। সকালের ট্রেন এলো। শঙ্কর বাকি রাতটা প্ল্যাটফর্মেই কাটিয়েছে। ট্রেনের গার্ডকে বললে সব ব্যাপার। গার্ড বললে, চলো দেখি স্টেশন ঘরের মধ্যে। ঘরের মধ্যে কোথাও সাপের চিহ্নও পাওয়া গেল না। গার্ড লোকটা ভালো। বললে, হ্যাঁ বলি তবে শোনো, খুব বেঁচে গিয়েছো কাল রাত্রে। এতদিন কথাটা তোমায় বলিনি, পাছে ভয় পাও। তোমার আগে যিনি স্টেশন মাস্টার এখানে ছিলেন, তিনিও সাপের উপদ্রবেই এখান থেকে পালান। তার আগে 2জন স্টেশন মাস্টার এই স্টেশনের কোয়ার্টারে সাপের কামড়ে মরেছে। আফ্রিকার ব্ল্যাক ম্যাম্বা যেখানে থাকে তার ত্রিসীমানায় লোক আসে না। বন্ধুভাবে কথাটা বললাম। উপরওয়ালাদের বলো না যেন যে আমার কাছ থেকে এইসব কথা শুনেছ। ট্রান্সফারের দরখাস্ত করো। শঙ্কর বললে, দরখাস্তেও তো উত্তর আসতে দেরি হবে। তুমি একটা উপকার করো, আমি এখানে একেবারে নিরস্ত্র। আমাকে একটা বন্দুক কি রিভলভার যাওয়ার পথে দিয়ে যেও, আর কিছু কার্বলিক অ্যাসিড। ফিরবার পথেই কার্বলিক অ্যাসিডটা আমাকে দিয়ে যেও। ট্রেন থেকে সে একটা কুলিকে নামিয়ে নিলে এবং 2জনে মিলে সারাদিন সর্বত্র গর্ত বুঝিয়ে বেড়ালে। পরীক্ষা করে দেখে মনে হলো কাল রাত্রে স্টেশন ঘরের পশ্চিম দেওয়ালের কোণে একটা গর্ত থেকে সাপটা বেরিয়েছিল। গর্তগুলো ইঁদুরের। বাইরের সাপ দিনমানে ইঁদুর খাবার লোভে গর্তে ঢুকেছিল হয়তো। গর্তটা বেশ ভালো করে বুঝিয়ে দিলে। ডাউন ট্রেনের গার্ডের কাছ থেকে 1 বোতল কার্বলিক অ্যাসিড পাওয়া গেল। ঘরের সর্বত্র ও আশেপাশে সে অ্যাসিড ছড়িয়ে দিল। কুলিটা তাকে একটা বড় লাঠি দিয়ে গেল। 2-3 দিনের মধ্যেই রেল কোম্পানি থেকে ওকে একটা বন্দুক দিলে। স্টেশনে জলের বড়ই কষ্ট। ট্রেন থেকে যে জল দেয় তাতে রান্না খাওয়া কোনো রকমে চলে, স্নান আর হয় না। এখনকার কুয়োর জলও শুকিয়ে গিয়েছে। একদিন সে শুনল স্টেশন থেকে মাইল 3 দূরে একটা জলাশয় আছে, সেখানে ভালো জল পাওয়া যায়, মাছও আছে। স্নান ও মাছ ধরবার আকর্ষণে একদিন সে সকালের ট্রেনে রওনা দিয়ে সেখানকার মাছ ধরতে চলল। সঙ্গে একজন সোমালি কুলি। সে পথ দেখিয়ে নিয়ে গেল। মাছ ধরার সাজ সরঞ্জাম মোম্বাসা থেকে আনিয়ে নিয়েছিল। জলাশয়টা মাঝারি গোছের, চারধারে উঁচু ঘাসের বন, ইউকা গাছ, কাছেই একটা অনুচ্চ পাহাড়। জলে সে স্নান সেরে উঠে ঘণ্টা 2 ছিপ ফেলে ট্যাংরা জাতীয় ছোট ছোট মাছ অনেকগুলি পেলে। মাছ অদৃষ্টে জোটেনি অনেক দিন, কিন্তু আর বেশি দেরি করা চলবে না, কারণ আবার বিকেল 4টের মধ্যে স্টেশনে পৌঁছানো চাই বিকেলের ট্রেন পাশ করাবার জন্য। মাঝে মাঝে প্রায় সে মাছ ধরতে যায়। কোনোদিন সঙ্গে লোক থাকে, তবে প্রায়ই একা যায়। স্নানের কষ্টও ঘুচেছে। গ্রীষ্মকাল ক্রমেই প্রখর হয়ে উঠল। আফ্রিকার দারুণ গ্রীষ্ম। বেলা 9টার পর থেকে আর রোদে যাওয়া যায় না। 11টার পর থেকে শঙ্করের মনে হয় যেন দিকবিদিক দাউ দাউ করে জ্বলছে। তবুও সে ট্রেনের লোকের মুখে শুনলে মধ্য আফ্রিকা ও দক্ষিণ আফ্রিকার গরমের কাছে এ নাকি কিছুই নয়। শীঘ্রই এমন একটা ঘটনা ঘটল
যা থেকে শঙ্করের জীবনের গতি মোড় ঘুরে অন্য পথে চলে গেল। একদিন সকালের দিকে শঙ্কর মাছ ধরতে গিয়েছিল। যখন ফিরছে তখন বেলা 3টে। স্টেশন যখন আর মাইলটাক আছে তখন শঙ্করের কানে গেল সেই রৌদ্র দগ্ধ প্রান্তরের মধ্যে যেন কে কোথায় অস্ফুট আর্তস্বরে কি বলছে। কোন দিক থেকে স্বরটা আসছে লক্ষ্য করে কিছু দূর যেতেই দেখলে একটা ইউকা গাছের নিচে স্বল্পমাত্র ছায়াটুকুতে কে একজন বসে আছে। শঙ্কর দ্রুত পদে তার কাছে গেল। লোকটা ইউরোপিয়ান, পরনে তালি দেওয়া ছিন্ন ও মলিন কোট প্যান্ট, এক মুখ লাল দাড়ি, বড় বড় চোখ, মুখের গড়ন বেশ সুশ্রী, দেহ বেশ বলিষ্ঠ ছিল বোঝা যায়, কিন্তু সম্ভবত রোগে কষ্টে ও অনাহারে বর্তমানে শীর্ণ। লোকটা গাছের গুঁড়িতে হেলান দিয়ে অবসন্নভাবে পড়ে আছে। তার মাথায় মলিন সোলার টুপিটা একদিকে গড়িয়ে পড়েছে মাথা থেকে, পাশে একটা খাকি কাপড়ের বড় ঝোলা। শঙ্কর ইংরেজিতে জিজ্ঞেস করলে, তুমি কোথা থেকে আসছো? লোকটা কথার উত্তর না দিয়ে মুখের কাছে হাত দিয়ে জলপানের ভঙ্গি করে বলল, একটু জল জল। শঙ্কর বললে, এখানে তো জল নেই, আমার উপর ভর দিয়ে স্টেশন পর্যন্ত আসতে পারবে? অতি কষ্টে খানিকটা ভর দিয়ে এবং শেষের দিকে একরকম শঙ্করের কাঁধে চেপে লোকটা প্ল্যাটফর্মে পৌঁছল। ওকে আনতে গিয়ে দেরি হয়ে গেল। বিকেলের ট্রেন ওর অনুপস্থিতিতেই চলে গেছে। ও লোকটাকে স্টেশন ঘরে বিছানা পেতে শোয়ালো, জল খাইয়ে সুস্থ করলে, কিছু খাদ্যও এনে দিলে। সে খানিকটা চাঙ্গা হয়ে উঠল বটে, কিন্তু শঙ্কর দেখলে লোকটার ভারী জ্বর হয়েছে। অনেক দিনের অনিয়মে, পরিশ্রমে, অনাহারে তার শরীর একেবারে ভেঙে গিয়েছে। 2-4 দিনে সে সুস্থ হবে না। লোকটা একটু পরে পরিচয় দিলে। তার নাম ডিয়েগো আলভারেজ, জাতে পর্তুগিজ, তবে আফ্রিকার সূর্য তার বর্ণ তামাটে করে দিয়েছে। রাতে ওকে স্টেশনে রাখল শঙ্কর, কিন্তু ওর অসুখ দেখে সে পড়ে গেল বিপদে। এখানে ওষুধ নেই, ডাক্তার নেই। সকালের ট্রেন মোমবাসার দিকে যায় না। বিকেলের ট্রেনে গার্ড রোগীকে তুলে নিয়ে যেতে পারে, কিন্তু রাত কাটতে এখনো অনেক দেরি। বিকেলের গাড়িখানা স্টেশনে এসে যদি পাওয়া যেত তবে তো কথাই ছিল না। শঙ্কর রোগীর পাশে রাত জেগে বসে রইল। লোকটির শরীরে কিচ্ছু নেই, খুব সম্ভবত কষ্ট ও অনাহার ওর অসুখের কারণ। দূর বিদেশে ওর কেউ নেই। শঙ্কর না দেখলে ওকে দেখবে কে? বাল্যকাল থেকেই পরের দুঃখ সহ্য করতে পারে না সে। শঙ্কর যেভাবে সারা রাত তার সেবা করলে তার কোনো আপনার লোক ওর চেয়ে বেশি কিছু করতে পারত না। উত্তর পূর্ব কোণের অনুচ্চ পাহাড় শ্রেণীর পিছন থেকে চাঁদ উঠছে যখন সে রাত্রে, ঝমঝম করছে নিস্তব্ধ নিশীথ রাত্রি, তখন হঠাৎ প্রান্তরের মধ্যে ভীষণ সিংহ গর্জন শোনা গেল। রোগী তন্দ্রাচ্ছন্ন ছিল। সিংহের ডাকে সে ধর্মর করে বিছানায় উঠে বসল। শঙ্কর বললে, ভয় নেই, শুয়ে পড়ুন, বাইরে সিংহ ডাকছে, দরজা বন্ধ আছে। তারপর শঙ্কর আস্তে আস্তে দরজা খুলে প্ল্যাটফর্মে এসে দাঁড়ালো। দাঁড়িয়ে চারধারে দেখা মাত্রই যেন সে রাত্রির অপূর্ব দৃশ্য তাকে মুগ্ধ করে ফেলল। চাঁদ উঠেছে দূরের আকাশ প্রান্তে। ইউকা গাছের লম্বা লম্বা ছায়া পড়েছে পূব থেকে পশ্চিমে। ঘাসের বন যেন রহস্যময়, নিস্পন্দ। সিংহ ডাকছে স্টেশনের কোয়ার্টারের পিছনে প্রায় 500 গজের মধ্যে। কিন্তু সিংহের ডাক আজকাল শঙ্করের গা সওয়া হয়ে উঠেছে, হতে আর আগের মতো ভয় পায় না। রাত্রির সৌন্দর্য এত আকৃষ্ট করেছে ওকে যে সিংহের সান্নিধ্য যেন ভুলে গেল। ফিরে ও স্টেশন ঘরে ঢুকল। টং টং করে ঘড়িতে 2টো বেজে গেল। ও ঘরে ঢুকে দেখলে রোগী বিছানায় উঠে বসে আছে।
বললে, একটু জল দাও, খাবো। লোকটা বেশ ভালো ইংরেজি বলতে পারে। শঙ্কর টিন থেকে জল নিয়ে ওকে খাওয়ালে। লোকটার জ্বর তখন যেন কমেছে। সে বললে, তুমি কি বলছিলে? আমার ভয় করছে ভাবছিলে? ডিয়েগো আলভারেজ ভয় করবে? ইয়াং ম্যান, তুমি ডিয়েগো আলভারেজকে জানো না। লোকটার ওষ্ঠ প্রান্তে একটা হতাশা, বিষাদ ও ব্যঙ্গ মেশানো অদ্ভুত ধরনের হাসি দেখা দিল। সে অবসন্নভাবে বালিশের গায়ে ঢলে পড়ল। ওই হাসিতে শঙ্করের মনে হলো এই লোক সাধারণ লোক নয়। তখন ওর হাতের দিকে নজর পড়ল শঙ্করের। বেঁটে বেঁটে মোটা মোটা আঙুল, দড়ির মতো শিরাবহুল হাত, তাম্রাভ দাড়ির নিচে চিবুকের ভাব শক্ত মানুষের পরিচয় দিচ্ছে। এতক্ষণ পরে খানিকটা জ্বর কমে যাওয়াতে আসল মানুষটা বেরিয়ে আসছে যেন ধীরে ধীরে। লোকটা বললে, সরে এসো কাছে। তুমি আমার যথেষ্ট উপকার করেছ। আমার নিজের ছেলে থাকলে এর বেশি করতে পারত না। তবে একটা কথা বলি, আমি বাঁচব না। আমার মন বলছে আমার দিন ফুরিয়ে এসেছে। তোমার উপকার করে যেতে চাই। তুমি ইন্ডিয়ান, এখানে কত মাইনে পাও? এই সামান্য মাইনের জন্য দেশ ছেড়ে এত দূর এসে আছো যখন, তখন তোমার সাহস আছে, কষ্ট সহ্য করবার শক্তি আছে। আমার কথা মন দিয়ে শোনো, কিন্তু প্রতিজ্ঞা করো আজ তোমাকে যেসব কথা বলবো, আমার মৃত্যুর পূর্বে তুমি কারো কাছে তা প্রকাশ করবে না। শঙ্কর সেই আশ্বাসই দিলে। তারপর সেই অদ্ভুত রাত্রি ক্রমশ কেটে যাওয়ার সঙ্গে সঙ্গে সে এমন এক আশ্চর্য, অবিশ্বাস্য ধরনের আশ্চর্য কাহিনী শুনে গেল, যা সাধারণত উপন্যাসেই পড়া যায়। ডিয়েগো আলভারেজের কথা। ইয়ং ম্যান, তোমার বয়স কত হবে? 22? তুমি যখন মায়ের কোলে শিশু, আজ 22 বছর আগেকার কথা। 1888 কি 89 সালের দিকে আমি কেপ কলোনির উত্তরে পাহাড় জঙ্গলের মধ্যে সোনার খনির সন্ধান করে বেড়াচ্ছিলাম। তখন বয়স ছিল কম, দুনিয়ার কোনো বিপদকেই বিপদ বলে গ্রাহ্য করতাম না। বুলাওয়ে শহর থেকে জিনিসপত্র কিনে একাই রওনা হলাম, সঙ্গে কেবল 2টি গাধা জিনিসপত্র বইবার জন্য। জামবেজি নদী পার হয়ে চলেছি। পথ ও দেশ সম্পূর্ণ অজ্ঞাত। শুধু ছোট ছোট পাহাড়, ঘাস, মাঝে মাঝে কাফিরদের বস্তি। ক্রমে যেন মানুষের বাস কমে এলো। এমন এক জায়গায় এসে পৌঁছানো গেল যেখানে এর আগে কখনো কোনো ইউরোপিয়ান আসেনি। যেখানেই নদী বা খাল দেখি কিংবা পাহাড় দেখি, সকলের আগে সোনার স্তরের সন্ধান করি। লোকে কত কি পেয়ে বড় মানুষ হয়ে গিয়েছে দক্ষিণ আফ্রিকায়, এ সম্বন্ধে বাল্যকাল থেকেই কত কাহিনী শুনে এসেছিল। সেই সব গল্পের মোহই আমায় দক্ষিণ আফ্রিকায় নিয়ে এসে ফেলেছিল। কিন্তু বৃথাই 2 বছর ধরে নানা স্থানে ঘুরে বেড়ালুম। কত অসহ্য কষ্ট সহ্য করলুম এ 2 বছরে। একবার তো সন্ধান পেয়েও হারালুম। সেদিন একটা হরিণ শিকার করেছি সকালের দিকে। তাঁবু খাটিয়ে মাংস রান্না করে শুয়ে পড়লুম দুপুরবেলা। কারণ দুপুরের রোদে পথ চলা সেসব জায়গায় একরকম অসম্ভব। 115 ডিগ্রি থেকে 130 ডিগ্রি পর্যন্ত উত্তাপ হয় গ্রীষ্মকালে। বিশ্রামের পর বন্দুক পরিষ্কার করতে গিয়ে দেখি বন্দুকের নলের মাছিটা কোথায় হারিয়ে গিয়েছে। মাছি না থাকলে রাইফেলের তাক ঠিক হয় না। এদিকে ওদিকে কত খুঁজেও মাছিটা পাওয়া গেল না। কাছেই একটা পাথরের ঢিবি, তার গায়ে সাদা সাদা কি একটা কঠিন পদার্থ চোখে পড়ল। ঢিবিটার গায়ে সেই জিনিসটা নানা স্থানে রয়েছে। বেছে বেছে তারই একটা দানা সংগ্রহ করে ঘষে মেজে নিয়ে
আপাতত সেটাকেই মাছি করে রাইফেলের নলের আগায় বসিয়ে নিলাম। তারপর বিকেলে সেখান থেকে আবার উত্তরমুখে রওনা হয়েছি। কোথায় তাঁবু ফেলেছিলাম সে কথা ক্রমেই ভুলে গিয়েছি। দিন 15 পরে একজন ইংরেজের সঙ্গে সাক্ষাৎ হলো। সেও আমার মতো সোনা খুঁজে বেড়াচ্ছে। তার সঙ্গে 2 মাটাবেল কুলি ছিল। পরস্পরকে পেয়ে আমরা খুশি হলাম। তার নাম জিম কার্টার, আমারই মতো ভবঘুরে, তবে তার বয়স আমার থেকে বেশি। জিম একদিন আমার বন্দুকটা নিয়ে পরীক্ষা করতে গিয়ে হঠাৎ কি দেখে আশ্চর্য হয়ে গেল। আমায় বলল, বন্দুকের মাছি তোমার এরকম কেন? তারপর আমার গল্প শুনে সে উত্তেজিত হয়ে উঠল। বলল, তুমি তো বুঝতে পারোনি, এই জিনিসটা খাঁটি রূপো, খনিজ রূপো। এ যেখানে পাওয়া যায় সাধারণত সেখানে রূপোর খনি থাকে। আমার আন্দাজ হচ্ছে 1 টন পাথর থেকে সেখানে অন্তত 9000 আউন্স রূপো পাওয়া যাবে। সে জায়গাতে এখনই চলো, আমরা যাই। এবার আমরা লক্ষপতি হয়ে যাব। সংক্ষেপে বলি, তারপর কার্টারকে সঙ্গে নিয়ে আমি যে পথে এসেছিলাম সে পথে আবার এলাম। কিন্তু 4 মাস ধরে কত চেষ্টা করে, কত অসহ্য কষ্ট পেয়ে, কতবার বিরাট দিগদিশাহীন মরুভূমিবৎ ভেল্ডের মধ্যে পথ হারিয়ে মৃত্যুর দ্বার পর্যন্ত পৌঁছেও কিছুতেই আমি সে স্থান নির্ণয় করতে পারলাম না। যখন সেখান থেকে সেবার তাঁবু উঠিয়ে দিয়েছিলাম তো লক্ষ্য করিনি জায়গাটা। আফ্রিকার ভেল্ডে কোনো চিহ্ন বড় একটা থাকে না যার সাহায্যে পুরনো জায়গা খুঁজে বার করা যায়। সবই যেন একরকম। অনেকবার হয়রান হয়ে শেষে আমরা রূপোর খনির আশা ত্যাগ করে গুয়াই নদীর দিকে চললাম। জিম কার্টার আমাকে আর ছাড়লে না। তার মৃত্যু পর্যন্ত আমার সঙ্গে ছিল। তার সে শোচনীয় মৃত্যুর কথা ভাবলে এখনো আমার কষ্ট হয়। তৃষ্ণার কষ্টই এই ভ্রমণের সময় সবচেয়ে বেশি বলে মনে হয়েছে আমাদের কাছে। তাই এখন থেকে আমরা নদীপথ ধরে চলব এই স্থির করা গেল। বনে জন্তু শিকার করে খাই আর মাঝে মাঝে কাফির বস্তি পাই। সেখান থেকে মিষ্টি আলু, মুরগি প্রভৃতি সংগ্রহ করি। একবার অরেঞ্জ নদী পার হয়ে প্রায় 50 মাইল দূরবর্তী একটা কাফির বস্তিতে আশ্রয় নিয়েছি। সেই দিন দুপুরের পরে কাফির বস্তির একটি মোড়লের মেয়ে হঠাৎ ভয়ানক অসুস্থ হয়ে পড়ল। আমরা দেখতে গেলাম। 5-6 বছরের একটা উলঙ্গ মেয়ে মাটিতে পড়ে গড়াগড়ি দিচ্ছে। তার পেটে নাকি ভয়ানক ব্যথা। সবাই কাঁদছে ও দাপাদাপি করছে। মেয়েটার ঘাড়ে নিশ্চয়ই দানও চেপেছে, ওকে মেরে না ফেললে ছাড়বে না। তাকে ও তার বাপ মাকে জিজ্ঞেস করে এইটুকু জানা গেল যে সে বনের ধারে গিয়েছিল। তারপর থেকে তাকে নাকি ভূতে পেয়েছে। আমি ওর অবস্থা থেকে বুঝলাম কোনো বনের ফল বেশি পরিমাণে খেয়ে ওর পেট কামড়াচ্ছে। তাকে জিজ্ঞেস করা হলো কোনো বনের ফল সে খেয়েছে কিনা। সে বলল, হ্যাঁ খেয়েছিল। কাঁচা ফল? মেয়েটা বললে, ফল নয়, ফলের বীজ। সে ফলের বীজই খাদ্য। 1 ডোজ হোমিওপ্যাথিক ওষুধে তার ভূত ছেড়ে গেল। আমাদের সঙ্গে ওষুধের বাক্স ছিল। গ্রামে আমাদের খাতির হয়ে গেল খুব। 15 দিন আমরা সে গ্রামের সর্দারের অতিথি হয়ে রইলাম। ইলান্ড হরিণ শিকার করি আর রাত্রে কাফিরদের মাংস খেতে নিমন্ত্রণ করি। বিদায় নেবার সময় কাফির সর্দার বললে, তোমরা সাদা পাথর খুব ভালোবাসো না? বেশ খেলবার জিনিস, নেবে সাদা পাথর? দাঁড়াও দেখাচ্ছি। একটু পরে সে একটা ডুমুর ফলের মতো সাদা পাথর আমাদের হাতে এনে দিল। জিম ও আমি বিস্ময়ে চমকে উঠলাম। জিনিসটা হিরে, খনি বা খনির উপরকার পাথরে মৃত্তিকা স্তর থেকে পাওয়া পালিশ না করা হীরের টুকরো। কাফির সর্দার বললে, এটা তোমরা নিয়ে যাও। ওই যে দূরে বড় পাহাড় দেখছো, ধোঁয়া ধোঁয়া, এখান থেকে হেঁটে গেলে একটা চাঁদের মধ্যে ওখানে পৌঁছে যাবে। ওই পাহাড়ের মধ্যে এরকম সাদা পাথর অনেক আছে বলে শুনেছি। আমরা কখনো যাইনি। জায়গা ভালো নয়। ওখানে বুনিপ বলে উপদেবতা থাকে। অনেক চাঁদ আগেকার কথা।
আমাদের গ্রামের 3 জন সাহসী লোক বারণ না শুনে ওই পাহাড়ে গিয়েছিল, আর ফেরেনি। আর একবার একজন তোমাদের মতো সাদা মানুষ এসেছিল, সেও অনেক অনেক চাঁদ আগে, আমরাও দেখিনি, আমাদের বাপ ঠাকুর দাদাদের আমলের কথা। সে গিয়েও আর ফেরেনি। কাফির গ্রাম থেকে বার হয়েই পথে আমরা মাপ মিলিয়ে দেখলাম, দূরের ধোঁয়া ধোঁয়া অস্পষ্ট ব্যাপারটা হচ্ছে রিক্টার্সভেল্ড পর্বত শ্রেণী, দক্ষিণ আফ্রিকার সর্বাপেক্ষা বন্য, অজ্ঞাত, বিশাল ও বিপদসংকুল অঞ্চল। 2-1 দুর্ধর্ষ দেশ আবিষ্কারক বা ভৌগোলিক বিশেষজ্ঞ ছাড়া কোনো সভ্য মানুষ সে অঞ্চলে পদার্পণ করেন। ওই বিস্তীর্ণ বন পর্বতের অধিকাংশ স্থানই মানুষের সম্পূর্ণ অজানা। তার ম্যাপ নেই, তার কোথায় কি আছে কেউ বলতে পারে না। জিম কার্টার ও আমার রক্ত চঞ্চল হয়ে উঠল। আমরা দুজনেই তখনই স্থির করলাম, ওই অরণ্য ও পর্বতমালা আমাদেরই আগমন প্রতীক্ষায় তার বিপুল রত্ন ভাণ্ডার লোকচক্ষুর আড়ালে গোপন করে রেখেছে। ওখানে আমরা যাবই। কাফির গ্রাম থেকে রওনা হবার প্রায় 17 দিন পর আমরা পর্বত শ্রেণীর পাদদেশে নিবিড় বনে প্রবেশ করলাম। আগেই বলেছি, দক্ষিণ আফ্রিকার অত্যন্ত দুর্গম প্রদেশে এই পর্বতশ্রেণী অবস্থিত। জঙ্গলের কাছাকাছি কোনো কাফির বস্তি পর্যন্ত আমাদের চোখে পড়ল না। জঙ্গল দেখে মনে হলো কাঠুরিয়ার কুঠার আজ পর্যন্ত এখানে প্রবেশ করেনি। সন্ধ্যার কিছু আগে আমরা জঙ্গলের ধারে পৌঁছেছিলাম। জিম কার্টারের পরামর্শ মতো সেখানেই আমরা রাত্রে বিশ্রামের জন্য তাঁবু খাটালাম। জিম জঙ্গলের কাঠ কুড়িয়ে আগুন জ্বালালে, আমি লাগলাম রান্নার কাজে। সকালের দিকে একজোড়া পাখি মেরেছিলাম, সেই পাখি ছাড়িয়ে তার রোস্ট করব, এই ছিল মতলব। পাখি ছাড়ানোর কাজে একটু ব্যস্ত আছি এমন সময় জিম বললে, পাখি রাখো, 2 পেয়ালা কফি করো তো তার আগে। আগুন জ্বালাই ছিল, জল গরম করতে গিয়ে আবার পাখি ছাড়াতে বসেছি এমন সময় সিংহের গর্জন একেবারে অতি নিকটে শোনা গেল। আমি বললাম, অন্ধকার হয়ে আসছে, বেশি দূর যেও না। তারপর আমি পাখি ছাড়াচ্ছি, কিছু দূরে জঙ্গলের বাইরেই দুবার বন্দুকের আওয়াজ শুনল। একটুখানি থেমে আবার আরেকটা আওয়াজ, তারপরেই সব চুপ। মিনিট 10 কেটে গেল, জিম আসে না। তাই দেখে আমি নিজের রাইফেলটা নিয়ে যে দিক থেকে আওয়াজ এসেছিল সেই দিকে একটু এগিয়ে যেতেই দেখি জিম আসছে। পিছনে কি একটা ভারী মতো টেনে আনছে। আমায় দেখে বললে, ভারী চমৎকার ছালখানা, জঙ্গলের ধারে ফেলে রাখলে হায়নাতে সাবার করে দেবে, তাঁবুর কাছে টেনে নিয়ে যাই চলো। দুজনের টেনে সিংহের প্রকাণ্ড দেহটা তাঁবুর আগুনের কাছে নিয়ে এসে ফেললাম। তারপর ক্রমে রাত হলো। খাওয়া দাওয়া সেরে আমরা শুয়ে পড়লুম। অনেক রাত্রে সিংহের গর্জনে ঘুম ভেঙে গেল। তাঁবু থেকে অল্প দূরেই সিংহ ডাকছে, অন্ধকারে বোঝা গেল না ঠিক কত দূরে। আমি রাইফেল নিয়ে বিছানায় উঠে বসলাম। জিম শুধু একবার বললে, সন্ধেবেলার সেই সিংহটারই জুড়ি, বলেই সে নির্বিকারভাবে পাশ ফিরে শুয়ে ঘুমিয়ে পড়ল। আমি তাঁবুর বাইরে এসে দেখি আগুন নিভে গিয়েছে। পাশে কাঠকুঠো ছিল, তাই দিয়ে আবার জোর করে আগুন জ্বালালাম। তারপর আবার এসে শুয়ে পড়লাম। পরদিন সকালে উঠে জঙ্গলের মধ্যে ঢুকে গেলাম। কিছু দূরে গিয়ে কয়েকজন কাফিরের সঙ্গে দেখা হলো। তারা হরিণ শিকার করতে এসেছে। আমরা তাদের তামাকের লোভ দেখিয়ে কুলি ও পথপ্রদর্শক হিসেবে সঙ্গে নিতে চাইলাম। তারা বললে, তোমরা জানো না তাই ও কথা বলছো, এ জঙ্গলে মানুষ আসে না, যদি বাঁচতে চাও তো ফিরে যাও। ওই পাহাড়ের শ্রেণী অপেক্ষাকৃত নিচু, ওটা পার হয়ে ওদিকে খানিকটা সমতল জায়গা আছে, ঘন বনে ঘেরা। তার ওদিকে আবার এর চেয়েও উঁচু পর্বত শ্রেণী। ওই বনের মধ্যে সমতল জায়গাটা বড় বিপজ্জনক। ওখানে বুনিপ থাকে, বুনিপের হাতে পড়লে আর ফিরে আসতে হবে না। ওখানে কেউ যায় না। আমরা তামাকের লোভে ওখানে মরতে যাব? ভালো যাও তো, তোমরাও কেউ যেও না। আমরা জিজ্ঞেস করলাম, বুনিপ কি? তারা জানে না, তবে তারা স্পষ্ট বুঝিয়ে দিলে, বুনিপ কি না জানলেও
সে কি অনিষ্ট করতে পারে সেটা তারা খুব ভালো রকমই জানে। ভয় আমাদের ধাতে ছিল না, জিম কার্টারের তো একেবারেই না। সে আরো বিশেষ করে জেদ করে বসল, এই বুনিপের রহস্য তাকে ভেদ করতেই হবে। মৃত্যু যে তাকে অলক্ষিতে টানছে তখনও যদি বুঝতে পারতাম। বৃদ্ধ এই পর্যন্ত বলে একটু হাঁপিয়ে পড়ল। শঙ্কর মনে মনে তখন অত্যন্ত কৌতূহল হয়ে উঠেছে। এই ধরনের কথা সে কখনো আর শোনেনি। মুমূর্ষু ডিয়েগো আলভারেজের জীর্ণ পরিচ্ছদ ও শিরাবহুল হাতের দিকে চেয়ে, তার পাকা ভুরুজোড়ার নিচেকার ইস্পাতের মতো নীল দীপ্তিশীল চোখ দুটোর দিকে চেয়ে শঙ্করের মন শ্রদ্ধায় ভালোবাসায় ভরে উঠল। সত্যিকারের মানুষ বটে একজন। আলভারেজ বললে, আর এক গ্লাস জল দাও। জল পান করে বৃদ্ধ আবার বলতে শুরু করলে, হ্যাঁ, তারপর শোনো। ঘোর বনের মধ্যে আমরা প্রবেশ করলাম। কত বড় বড় গাছ, বড় বড় ফার্ন, কত বিচিত্র বর্ণের অর্কিড ও লায়ানা। স্থানে স্থানে সে বর্ণ নিবিড় ও দুষ্প্রবেশ্য। বড় বড় গাছের নিচেকার জঙ্গল এতই ঘন। বর্ষির মতো কাঁটা গাছের গায়ে মাথার উপরকার পাতায় পাতায় এমন জড়াজড়ি যে সূর্যের আলো কোনো জন্মে সে জঙ্গলে প্রবেশ করতে পেরেছে কিনা সন্দেহ। আকাশ দেখা যায় না। অত্যন্ত বেবুনের উৎপাত জঙ্গলের সর্বত্র। বড় বড় গাছের ডালে দলে দলে শিশু, বালক, বৃদ্ধ, যুবা, নানা রকমের বেবুন বসে আছে। অনেক সময় দেখলাম মানুষের আগমন তারা গ্রাহ্য করে না, দাঁত খিঁচিয়ে ভয় দেখায়। দুই একটা বুড়ো সর্দার বেবুন সত্যিই হিংস্র প্রকৃতির। হাতে বন্দুক না থাকলে তারা অনায়াসেই আমাদের আক্রমণ করত। জিম কার্টার বললে, অন্তত আমাদের খাদ্যের অভাব হবে না কখনো এই জঙ্গলে। 7-8 দিন সেই নিবিড় জঙ্গলে কাটল। জিম কার্টার ঠিকই বলেছিল, প্রতিদিন একটি করে বেবুন আমাদের খাদ্য যোগান দিতে দেহপাত করত। উঁচু পাহাড়টা থেকে জঙ্গলের নানা স্থানে ছোট বড় ঝর্ণা নেমে এসেছে, সুতরাং জলের অভাবও ঘটল না। একবার কিন্তু এতে বিপদও ঘটেছিল। একটা ঝর্ণার ধারে দুপুরবেলা এসে আগুন জেলে বেবুনের দাপনা ঝলসাবার ব্যবস্থা করেছি। জিম গিয়ে তৃষ্ণার ঝোঁকে ঝর্ণার জল পান করল। তার একটু পরেই ক্রমাগত তার বমি হতে শুরু করল। পেটে ভয়ানক ব্যথা। আমি একটা বিজ্ঞান জানতাম। আমার সন্দেহ হওয়াতে ঝর্ণার জল পরীক্ষা করে দেখি জলে খনিজ আর্সেনিক মেশানো আছে। উপর পাহাড়ের আর্সেনিকের স্তর ধুয়ে ঝর্ণা নেমে আসছে নিশ্চয়ই। হোমিওপ্যাথিক বাক্স থেকে প্রতিষেধক ওষুধ দিতে সন্ধ্যার দিকে জিম সুস্থ হয়ে উঠল। বনের মধ্যে ঢুকে কেবল এক বেবুন ও মাঝে মাঝে 2-1টা বিষধর সাপ ছাড়া অন্য কোনো বন্যজন্তুর সঙ্গে আমাদের সাক্ষাৎ হয়নি। পাখির কথা আর প্রজাপতির কথা অবশ্য বাদ দিলাম, কারণ এইসব ট্রপিক্যাল জঙ্গল ছাড়া এত বিচিত্র বর্ণের ও শ্রেণীর পাখি ও প্রজাপতি আর কোথাও দেখতে পাবে না। বিশেষত বন্যজন্তু বলতে যা বোঝায় তারা সে পর্যায়ে পড়ে না। প্রথমেই রিক্টার্সভেল্ড পর্বত শ্রেণীর একটা শাখা পর্বত আমাদের সামনে পড়ল। সেটা মূল ও প্রধান পর্বতের সঙ্গে সমান্তরালভাবে অবস্থিত বটে, কিন্তু অপেক্ষাকৃত নিচু। সেটা পার হয়ে একটা বিস্তীর্ণ বনময় উপত্যকায় নেমে তাঁবু ফেললাম। একটা ক্ষুদ্র নদী উপত্যকার মধ্য দিয়ে বয়ে গিয়েছে। নদী দেখে হামান আর জিমের আনন্দ হলো। এইসব নদীর তীর থেকেই অনেক সময় খনিজ দ্রব্যের সন্ধান পাওয়া যায়। নদীর নানা দিকে আমরা বালি পরীক্ষা করে বেড়াই, কিন্তু কিছুই কোথাও পাওয়া যায় না। সোনার একটু রেণু পর্যন্ত নেই নদীর বালিতে। আমরা ক্রমে হতাশ হয়ে পড়লুম। তখন প্রায় 20-22 দিন কেটে গিয়েছে। সন্ধ্যার সময় কফি খেতে খেতে জিম বললে, দেখো, আমার মন বলছে এখানে সোনার সন্ধান পাবো। থাকো এখানে আর কিছুদিন। আরও 20 দিন কাটল। বেবুনের মাংস অসহ্য ও অত্যন্ত অরুচিকর হয়ে উঠেছে। জিমের মতো লোকও হতাশ হয়ে পড়ল। আমি বললাম, আর কেন জিম, চলো ফিরি এবার। কাফির গ্রামে আমাদের ঠকিয়েছে।
এখানে কিছু নেই। জিম বলল, এই পর্বতশ্রেণীর নানা শাখা আছে, সবগুলো না দেখে যাব না। একদিন পাহাড়ি নদীটার খাতের ধারে বসে বালি চালতে চালতে পাথরের নুড়ির রাশির মধ্যে অর্ধপ্রথিত একখানা হলদে রঙের ছোট পাথর আমি ও জিম একসঙ্গেই দেখতে পেলাম। দুজনেই তাড়াতাড়ি সেটা খুঁড়ে তুললাম। আমাদের মুখ আনন্দে ও বিস্ময়ে উজ্জ্বল হয়ে উঠল। জিম বললে, ডিয়েগো, পরিশ্রম এতদিনে সার্থক হলো, চিনেছ তো? আমিও বুঝেছিলাম। বললাম, হ্যাঁ, কিন্তু নদীর স্রোতে ভেসে আসা জিনিসটা, খনির অস্তিত্ব এখানে নেই। পাথরখানা দক্ষিণ আফ্রিকার বিখ্যাত হলদে রঙের হীরের জাত। অবশ্য খুব আনন্দের কোনো কারণ ছিল না, কারণ এতে মাত্র এটাই প্রমাণ হয় যে এই বিশাল পর্বতশ্রেণীর কোনো অজ্ঞাত দুর্গম অঞ্চলে হলদে হীরের খনি আছে। নদীস্রোতে ভেসে এসেছে তা থেকে স্তরের একটা টুকরো। সে মূল খনি খুঁজে বার করা অমানসিক পরিশ্রম, ধৈর্য ও সাহস সাপেক্ষ। সে পরিশ্রম, সাহস ও ধৈর্যের অভাব আমাদের ঘটত না। কিন্তু যে দৈত্য ওই রহস্যময় বন পর্বতের অমূল্য হীরকখনির প্রহরী, সে সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে আমাদের বাধা দিল। একদিন আমরা বনের মধ্যে একটা পরিষ্কার জায়গায় বসে সন্ধ্যার দিকে বিশ্রাম করছি। আমাদের সামনে সেই জায়গাটাতে একটা তাল গাছ। তাল গাছের তলায় গুড়িটা ঘিরে খুব ঘন বনঝোপ। হঠাৎ আমরা দেখলাম কিসে যেন অত বড় তাল গাছটা এমন নাড়া দিচ্ছে, তার উপরকার শুকনো ডালপালাগুলো খড়খড় করে নড়ে উঠছে। যেমন নড়ে ঝড় লাগলে, গাছটাও সেই সঙ্গে নড়ছে। আমরা আশ্চর্য হয়ে গেলাম। বাতাস নেই কোনো দিকে, অথচ তাল গাছটা নড়ছে কেন? আমাদের মনে হলো কেউ যেন তাল গাছটার গুঁড়িটা ধরে ঝাঁকি দিচ্ছে। জিম তখনই ব্যাপারটা কি তা দেখতে গুড়ির তলায় সেই জঙ্গলটার মধ্যে ঢুকলো। সে ওর মধ্যে ঢুকবার অল্পক্ষণ পরেই আমি একটা আর্তনাদ শুনতে পেয়ে রাইফেল নিয়ে ছুটে গেলুম। ঝোপের মধ্যে ঢুকে দেখি জিম রক্তাক্ত দেহে বনের মধ্যে পড়ে আছে। কোনো ভীষণ বলবান জন্তুতে তার মুখের সামনে থেকে বুক পর্যন্ত ধারালো নখ দিয়ে চিরে ফেলে দিয়েছে। যেমন পুরনো বালিশ ফেলে তুলো বার করে তেমনি। জিম শুধু বলল, সাক্ষাৎ শয়তান, মূর্তিমান শয়তান। হাত দিয়ে ইঙ্গিত করে বলল, পালাও পালাও। তারপরেই জিম মারা গেল। তাল গাছের গায়ে দেখি যেন কিসের মোটা শক্ত চোঁচ লেগে আছে। আমার মনে হলো কোনো ভীষণ বলবান জানোয়ার তাল গাছের গায়ে গা ঘষছিল। গাছটা ওরকম নড়ছিল সেই জন্যেই। জন্তুটার কোনো পাত্তা পেলাম না। জিমের দেহ ফাঁকা জায়গায় বার করে আমি রাইফেল হাতে ঝোপের ওপারে গেলাম। সেখানে গিয়ে দেখি মাটির উপরে কোনো অজ্ঞাত জন্তুর পায়ের চিহ্ন। তার মোটে 3টে আঙুল পায়ে। কিছু দূর গেলাম পায়ের চিহ্ন অনুসরণ করে। জঙ্গলের মধ্যে কিছু দূর গিয়ে গুহার মুখে পদচিহ্নটা ঢুকে গেল। গুহার প্রবেশপথের কাছে ওই অজ্ঞাত ভয়ঙ্কর জানোয়ারটার বড় বড় 3 আঙুলে থাবার দাগ রয়েছে। তখন অন্ধকার হয়ে এসেছে। সেই জনহীন অরণ্যভূমি ও পর্বত বেষ্টিত অজ্ঞাত উপত্যকায় একা দাঁড়িয়ে আমি এক অজ্ঞাততর ভীষণ বলবান জন্তুর অনুসরণ করছি। ডাইনে চেয়ে দেখি প্রায়ান্ধকার সন্ধ্যায় সুউচ্চ ব্যাসল্টের দেওয়াল খাড়া হয়ে উঠেছে প্রায় 4000 ফুট। বনে বনে নিবিড়, খুব উঁচু পর্বতের বাঁশবনের মাথায় সামান্য যেন একটু রাঙা রোদ। কিংবা হয়তো আমার চোখের ভুল, অনন্ত আকাশের আভা পড়ে থাকবে। ভাবলাম, এ সময় গুহার মধ্যে ঢোকা বা এখানে দাঁড়িয়ে থাকা বিবেচনার কাজ হবে না। জিমের দেহ নিয়ে তাঁবুতে ফিরে এলুম। সারা রাত তার মৃতদেহ নিয়ে আগুন জেলে
রাইফেল তৈরি রেখে বসে রইলুম। পরদিন জিমকে সমাধিস্থ করে আবার ওই জানোয়ারটার খোঁজে বার হলাম। কিন্তু মুশকিল হলো এই যে সে গুহা অনেক খুঁজেও কিছুতেই বার করতে পারলুম না। ওরকম অনেক গুহা আছে পর্বতের নানা জায়গায়। সন্ধ্যার অন্ধকারে কোন গুহা দেখেছিলাম কে জানে। সঙ্গীহীন অবস্থায় সেই মহাদুর্গম রিক্টার্সভেল্ট পর্বতশ্রেণীর বনের মধ্যে থাকা চলে না। 15 দিন হেঁটে সেই কাফির বস্তিতে পৌঁছলাম। তারা চিনতে পারলে, খুব খাতির করলে। তাদের কাছে জিমের মৃত্যু কাহিনী বললাম। শুনে তাদের মুখ ভয়ে কেমন হয়ে গেল, ছোট ছোট চোখ ভয়ে বড় হয়ে উঠল। বললে, সর্বনাশ, দুনিপ, ওই ভয়ে ওখানে কেউ যায় না। কাফির বস্তি থেকে আর 5 দিন হেঁটে অরেঞ্জ নদীর ধারে একখানা ডাচ লঞ্চ পেলাম। তাতে করে এসে সভ্য জগতে পৌঁছলাম। আমি আর কখনো রিক্টার্সভেল্ট পর্বতের দিকে যেতে পারিনি। চেষ্টা করেছিলাম অনেক, কিন্তু বুয়র যুদ্ধ এসে পড়ল। যুদ্ধে গেলাম, আহত হয়ে প্রিটোরিয়ার হাসপাতালে অনেক দিন রইলাম। তারপর সেরে উঠে একটা কমলা লেবুর বাগানে কাজ পেয়ে সেখানেই এতদিন ছিলাম। বছর 4-5 শান্ত জীবনযাপন করার পরে ভালো লাগলো না, তাই আবার বার হয়েছিলাম। বয়স হয়ে গিয়েছে অনেক, ইয়ং ম্যান। এবার আমার চলা বোধহয় ফুরুবে। এই ম্যাপখানা তুমি রাখো। এতে রিক্টার্সভেল্ট পর্বত ও যে নদীতে আমরা হিরে পেয়েছিলাম মোটামুটিভাবে আঁকা আছে। সাহস থাকে সেখানে যেও, বড় মানুষ হবে। বুয়র যুদ্ধের পর ওই অঞ্চলে ওয়াই নদীর ধারে 2-1 ছোট বড় হীরের খনি বেরিয়েছে, কিন্তু আমরা যেখানে হিরে পেয়েছিলাম তার সন্ধান কেউ জানে না। যেও তুমি। দিয়েগো অ্যালভারেজ গল্প শেষ করে আবার অবসন্নভাবে বালিশের গায়ে ভর দিয়ে শুয়ে পড়ল।